হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আমরা এখন অধ্যয়ন করার চেষ্টা করছি, শ্রবণ করার চেষ্টা করছি হরে কৃষ্ণ সংকীর্তন সমাচার, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস থেকে পাবলিশড। পয়লা ঋষিকেশ, এটা একটি পাক্ষিক নিউজ পেপার, আধ্যাত্মিক নিউজ পেপার, প্রতি 15 দিন অন্তর বেরোয়। এখন আমরা যে টপিকে ঢুকব, সম্পাদকীয় কলম পেজে সহিষ্ণুতা অর্থাৎ সহ্য শক্তি, সেই সম্বন্ধে ডক্টর প্রেমাঞ্জন দাস কি বলছেন আমরা দেখব, শ্রবণ করব। আপনারা সবাই ডক্টর প্রেমাঞ্জন দাসকে চিনবেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে কুন্তি পুত্র অর্জুন, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ দুঃখের অনুভূতি হয়। সেগুলো ঠিক যেন শীত গ্রীষ্ম ঋতুর গমন আগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো। শ্রীমদ্ ভগবদ গীতা 2:14, 2 নম্বর অধ্যায় সাংখ্যযোগ 14 শ্লোকে কথা ভগবান কৃষ্ণ বলেছেন যে এই জড় জগতে সুখ দুঃখকে আমাদের সহ্য করতে কৃষ্ণ উপদেশ দিয়েছেন। আধুনিক মানুষ কোনো কিছুই সহ্য করতে রাজি নয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে জগতের সমস্ত জীবকে যথাসাধ্য সহ্য করতে উপদেশ দিচ্ছেন। সহ্য করলে কি লাভ, সহ্য না করলেই বা কি ক্ষতি, নিম্নে কিছু দৃষ্টান্তের মাধ্যমে বিষয়টা সুস্পষ্ট করার চেষ্টা করা হোক। 1 নম্বর, প্রাচীনকালে মানুষ জ্বালানি কাঠ ব্যবহার করে রান্না করত। আধুনিক মানুষ বিদ্যুৎ চুল্লি বা গ্যাসের চুল্লি ব্যবহার করতে অভ্যস্ত। কাঠের জ্বালানিতে ধোঁয়া হয়, চোখে জল নিয়ে আসে, হাঁড়ি বাসন কালো হয়ে যায়, দীর্ঘকাল ধরে মাজা ঘষা করলেও পরিষ্কার হতে চায় না। বিদ্যুৎ চুল্লি বা গ্যাসের চুলায় এসব ঝামেলা নেই। কাঠের জ্বালানিতে রান্না করার কষ্ট, তাই আধুনিক মানুষেরা সহ্য করতে রাজি নয়। সহ্য না করার ফলে কি কি প্রতিক্রিয়া সহ্য করতে হচ্ছে সেটা এখন দেখা যাক। কাঠ এবং ঘুঁটের রান্না সবচাইতে সুস্বাদু। শ্রীল প্রভুপাদ বলেছেন, ঘুঁটের রান্না প্রথম শ্রেণীর, কাঠ এবং ঘুঁটের রান্না সবচাইতে সুস্বাদু হয়। শ্রীল প্রভুপাদ বলেছেন, ঘুঁটের রান্না প্রথম শ্রেণীর, কাঠ দ্বিতীয় শ্রেণীর, গ্যাস তৃতীয় শ্রেণীর এবং বিদ্যুৎ চতুর্থ শ্রেণীর মধ্যে পড়ে। প্রথম শ্রেণীতে পড়ে ঘুঁটে, দ্বিতীয় শ্রেণীতে পড়ে কাঠ, তৃতীয় শ্রেণীতে পড়ে গ্যাস, চতুর্থ শ্রেণীতে পড়ে বিদ্যুৎ। বিদ্যুতের চুলায় করা রান্না খেতে অনেকটা কাগজের মতো নিরস মনে হয়। খনি গর্ভস্থিত গ্যাস পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, কিন্তু সেই গ্যাস যখন পৃথিবী থেকে নিঃশেষিত হয়ে যায় তখন প্রবল ভূমিকম্প হওয়াটা অনিবার্য হয়ে পড়ে। গ্যাস এবং বিদ্যুতের রেডিয়েশন স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এই রেডিয়েশন থেকে বিভিন্ন প্রকারের রোগ সৃষ্টি হয়। গ্যাস ফেটে লোকের মৃত্যু হয় এবং গৃহে আগুনের ঘটনা মাঝে মধ্যেই শোনা যায়। বিদ্যুতের শর্ট সার্কিট কিংবা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও বিরল নয়। গ্যাসের দাম
এবং বিদ্যুতের বিল দিন দিন শুধু বাড়ছেই। অধিকাংশ মানুষ তাই বিকল্প হিসেবে ভগবানের দেওয়া জ্বালানি কাঠ ব্যবহারের কথা ভাবতে শুরু করেছে। এছাড়া বাড়িতে যদি শুধু একটি মাত্র গরু থাকে, সে যদি দুধ নাও দেয়, তার গোবর থেকে ঘুঁটে তৈরি করে 3 জন মানুষের সারা বছর ধরে রন্ধন চালানো সম্ভব। কৃষি ভিত্তিক সমাজে গরুর খাদ্য বাজার থেকে কিনতে হয় না, তাই কৃষকরা দুধ দানে অক্ষম একটা বৃদ্ধ গরু থেকেই সারা বছরের সর্বশ্রেষ্ঠ জ্বালানি, 1 নম্বর জ্বালানি ঘুঁটে পেয়ে যায় বিনামূল্যে। বৈদিক যুগে প্রত্যেক বাড়িতেই এরকম গরু কমপক্ষে 12খানা করে থাকতো প্রতিটা গৃহস্থ জীবনে। গোবর থেকে সহজেই গোবর গ্যাস তৈরি করে রান্না করা যায়। গোবর গ্যাসের রেডিয়েশন বিভিন্ন রোগ নিরাময় করতে পারে। এইভাবে মানুষ সিম্পল লিভিং, হাই থিঙ্কিং সূত্রে সম্পূর্ণভাবে জীবনযাপন করতে পারে। পৃথিবীর অধিকাংশ মানুষ গ্রামবাসী এবং গ্রামবাসীই হওয়া উচিত। পৃথিবীর অধিকাংশ মানুষ গ্রামবাসী এবং গ্রামবাসীই হওয়া উচিত। আর গ্রাম কেন্দ্রিক জীবনে এই প্রস্তাব 16 আনা সম্ভব এবং উত্তম প্রস্তাব। তবে একান্নবর্তী পরিবারে তা আরও সহজে সম্ভব। মানুষ গরমের হাত থেকে বাঁচার জন্য ফ্রিজ, এবার দ্বিতীয় কি কি সহ্য করতে হচ্ছে বিদ্যুতের জিনিস ব্যবহার করে, সেটা আমাদের বলছেন 2 নম্বরে। আমরা যদি কৃষ্ণ উপদেশ দিয়েছেন সহ্য করতে, আমরা সহ্য না করার ফলে কি কি প্রতিক্রিয়া সহ্য করতে হচ্ছে সেটা দেখছি। 2 নম্বরে, মানুষ গরমের হাত থেকে বাঁচার জন্য ফ্রিজ এবং এয়ার কন্ডিশনার ব্যবহার করে। গরম সহ্য করতে অনিচ্ছুক মানুষকে কি কি প্রতিক্রিয়া সহ্য করতে হয় দেখে নেওয়া যাক। ডাক্তারেরা বলেন ফ্রিজ এবং এয়ার কন্ডিশনার থেকে 5 প্রকার রোগ সৃষ্টি হয়। বিশেষ করে ব্রঙ্কাইটিস এবং সাইনাস রোগের অন্যতম কারণ হচ্ছে এই ফ্রিজ এবং এসি। এমনকি বৈদ্যুতিক পাখা থেকেও সর্দি কাশি, ক্রনিক কফ জনিত রোগ হয়ে থাকে। ফ্রিজ এবং এসি থেকে মিথাইন গ্যাস বের হয়, ক্লোরোফ্লুরোকার্বন ইত্যাদি গ্যাস বের হয় ফ্রিজ এসি থেকে, যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। যারা ফ্রিজ এবং এসিতে অভ্যস্ত নয় তারা সাধারণ গরমে দিশেহারা হয় না, অর্থাৎ খুব সহজেই গ্রীষ্মের উত্তাপ সহ্য করতে পারে। তারা যারা ফ্রিজ এসিতে অভ্যস্ত নয় তারা সহ্য করতে পারে, কিন্তু যারা এসিতে অভ্যস্ত, লোডশেডিং এর সময় কিংবা কোথাও যদি বেড়াতে যায় যেখানে এসি নেই সেখানে তারা ছটফট করতে শুরু করে। এমনকি বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগে মানুষ শুধুমাত্র তালপাতার পাখা ব্যবহার করে জীবন কাটিয়ে দিত। আজকাল যদি দৈবাত কখনো লোডশেডিং হয়, বহু মানুষকে গ্রীষ্মকালে রাত জেগে ছটফট করতে হয়। সহ্য শক্তি মানুষের কমে যাচ্ছে। এসি, ফ্রিজ ক্রয় করা, তার মেনটেনেন্স করা, বিদ্যুতের বিল দেওয়ার জন্য প্রচুর টাকার দরকার হয়, যা রোজগার করা বহু মানুষের পক্ষেই কষ্টসাধ্য। ধনী মানুষেরা সাধারণত সুকৌশলে সমাজের জনসাধারণকে শোষণ করে
সেই অর্থ সংগ্রহ করেন। 3 নম্বরে আমাদের আর কি কি সহ্য করতে হচ্ছে আমরা দেখব। মানুষ হাঁটার কষ্ট সহ্য করতে রাজি নয়, তাই সে আবিষ্কার করলো বায়ু দূষণকারী যানবাহন এবং জল দূষণকারী কলকারখানা। যান দুর্ঘটনায় একদিকে যেমন অপমৃত্যু বেড়ে গেল, অন্যদিকে দূষণের ফলে মানুষ না পাচ্ছে বিশুদ্ধ পানীয়, না পাচ্ছে শ্বাস নেওয়ার জন্য বিশুদ্ধ বায়ু। একটি গর্দয় বুঝবাক পারে যে যানবাহন থেকেও জীবনে বিশুদ্ধ বায়ু এবং বিশুদ্ধ জল অনেক বেশি অপরিহার্য। ডাক্তাররা আজ মেদ কমানোর জন্য, মানুষ হাঁটতে যেহেতু পছন্দ নয়, সেই জন্য মেদ কমানোর জন্য মোটা টাকা নিয়ে রোগীকে ব্যায়াম, প্রাতঃভ্রমণ ইত্যাদি শ্রম সাধ্য কাজে নিযুক্ত করছে, মোটা টাকাও নিয়ে নিচ্ছে। অথচ প্রাচীনকালে মানুষ যখন পায়ে হেঁটে যাতায়াত করত, ঢেঁকিতে চাল কুটত, শিলনোড়ায় মশলা বাটত, কুয়ো থেকে জল টেনে তুলত, তখন তাদের হাত পা সবকিছুই স্বাভাবিকভাবেই সক্রিয় থাকতো। মেদ কমাবার জন্য ডাক্তারকে মোটা টাকা দেওয়ার দরকার হতো না। গল্প আছে যে এক দেশে খরগোশ অনেক ফসল নষ্ট করত। খরগোশ মারার জন্য পণ্ডিতেরা অন্য দেশ থেকে জাহাজ ভর্তি শেয়াল নিয়ে এলো। শেয়ালেরা 2 দিনের মধ্যে সব খরগোশ খেয়ে নিল। আর খাবার না পেয়ে শেয়ালেরা এবার মানুষের বাচ্চা অপহরণ করতে শুরু করলো। আধুনিক বৈজ্ঞানিকেরা এভাবে খরগোশ সমস্যার সমাধান করতে গিয়ে শেয়াল সমস্যার সৃষ্টি করলো, এবং শেয়াল সমস্যার সমাধান করতে গিয়ে ব্যাঘ্র সমস্যার সৃষ্টি করেন। শেষ পর্যন্ত তারা এমন অবস্থার সৃষ্টি করলেন যে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য বিশুদ্ধ বায়ু আমাদের কাছে নেই, পান করবার জন্য বিশুদ্ধ জল নেই। কীটনাশক ব্যবহার করার ফলে মানুষ আজ বিশুদ্ধ জৈব খাবার পাচ্ছে না, গোবর সার পরিত্যাগ করেছে। রাসায়নিক সার প্রয়োগ করে হাজার হাজার একর জমিকে বন্ধা করে দিচ্ছে। পৃথিবীর নিরাপদ বেষ্টনী ওজোন লেয়ারকে ধ্বংস করে দিচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি করে পৃথিবীকে দ্রুত ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। যন্ত্র সভ্যতারই ভয়াবহ প্রতিক্রিয়া হচ্ছে বেকার সমস্যা। একটা যন্ত্র হাজার হাজার মানুষের কর্ম হরণ করে নিচ্ছে এবং এইভাবে অলস মস্তিষ্ক রূপ শয়তানের কারখানা সৃষ্টি করছে। ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট একটি উপদেশ, তিতিক্ষস্য ভারত, হে ভারতবংশীয় অর্জুন, সহ্য করো। আসলে কিন্তু ছোট্ট উপদেশ নয়, এটাই মূল উপদেশ ছিল। 7 ঘাটের জল খাওয়ার পর মানুষ একদিন বুঝতে পারবে খিদের সমস্যার সমাধান করতে গিয়ে মাছ যেমন বড়শি গিলে ফেলছে, মানুষও তেমনি কলকারখানামুখী কাগুজে টাকা ভিত্তিক শ্রম বিমুখ এক কৃত্রিম সভ্যতার সৃষ্টি করে এক সুবিশাল অদৃশ্য বড়শিকে গিলতে শুরু করেছে, যার ভয়াবহ প্রভাব ইতিমধ্যেই সুস্পষ্ট। শ্রীল রূপ গোস্বামী তাই তার উপদেশ অমৃত গ্রন্থে শিক্ষা দিয়েছেন যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদরের বেগ
এবং যৌন বেগকে দমন করতে সমর্থ হন যিনি, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারেন। সহ্য করার একটা গভীরতম তাৎপর্য রয়েছে। মনুষ্য জন্মের মূল উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধির ভয়ঙ্কর জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করা এবং কৃষ্ণ প্রেম লাভ করা। কিন্তু মায়ার সংসারের মায়িক সমস্যা সহ্য করতে না পেরে যদি একের পর এক সমাধান করার চেষ্টা করি, তাহলে তিল তিল করে দুর্লভ মনুষ্য জন্মের সীমিত আয়ুষ্কাল কর্পূরের মতো উড়ে যাবে। তাই কৃষ্ণ বলছেন, সহ্য করো এবং এই জগৎ থেকে বেরোনোর চেষ্টা করো। মাইক সমস্যার সমাধানের চেষ্টায় পাগলের মতো ব্যস্ত হয়ে এই দুর্লভ মনুষ্য জন্মের সুযোগকে নষ্ট করে দিও না। যথাসাধ্য সময় বাঁচিয়ে শুধু নববিধা ভক্তির অনুশীলনে সময় দাও। হরি বল।